আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি কামরুন নাহার রবি। শুরুতেই পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনতে সংসদ হবে দ্বিকক্ষের। কাউন্সিলে ভিশন 2030 ঘোষণায় বললেন খালেদা জিয়া, দলের গঠনতন্ত্রে এক নেতার এক পদের বিধান। সারা বিশ্বের নজর বাংলাদেশের সমুদ্র সম্পদের দিকে, বললেন প্রধানমন্ত্রী। এবছরই নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরের ঘোষণা। বিজয় না হওয়া পর্যন্ত গণতন্ত্রের সংগ্রাম চলবে, বললেন মির্জা ফখরুল। হানিফ বললেন বিএনপির কাউন্সিল তামাশা, ভিশন 2030 অর্থহীন। রিজার্ভের অর্থ চুরি তদন্তে আজ কাজে নামবে ডক্টর ফরাস উদ্দিনের কমিটি। প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা চাইবেন আইজিপি। শুনছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। এবারে বিস্তারিত। সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় ভারসাম্য আনতে উচ্চকক্ষ গঠন করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করবে বিএনপি। গতকাল জাতীয় কাউন্সিল উদ্বোধন করে ভিশন 2030-এর এই পরিকল্পনার কথা জানান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, আগামীতে ক্ষমতায় গেলে কাউকেই অহেতুক হয়রানি করা হবে না, কারো প্রতি অবিচার করা হবে না। সকাল 10:30টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের জাতীয় কাউন্সিলে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আগেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ পূর্ণ হয়ে ওঠে সারা দেশ থেকে আসা 3,500 কাউন্সিলর, 10,000 ডেলিগেট আর নেতাকর্মীদের পদচারণায়। জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সমবেত সবার প্রতি দেয়া ভাষণে বেগম জিয়া বলেন, বিএনপি দেশের অগ্রসর চিন্তাবিদ, বুদ্ধিজীবী, পরিকল্পনাবিদ, গবেষক সহ নানা শ্রেণীপেশার মানুষের সাথে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে ভিশন 2030 কর্মপরিকল্পনার খসড়া তৈরি করেছে। ভবিষ্যতে এর আলোকে নির্বাচনী ইশতেহার তৈরি করা হবে। সাম্প্রতিক বছরগুলোর অভিজ্ঞতায় দেশবাসী গভীরভাবে উপলব্ধি করেছে যে প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতা সংসদীয় সরকারের আবরণে একটি স্বৈরাচারী একনায়কতান্ত্রিক শাসনের জন্ম দিয়েছিল। এই অবস্থার অবসানকল্পে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে ভারসাম্য আনা হবে। রাষ্ট্রের এককেন্দ্রিক চরিত্র অক্ষুণ্ণ রেখে বিদ্যমান সংসদীয় ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন সম্প্রদায়, প্রান্তিক গোষ্ঠী ও পেশার জ্ঞানী, গুণী ও মেধাবী ব্যক্তিদের সমন্বয়ে জাতীয় সংসদের উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করা হবে। আমাদের জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বেগম জিয়া বলেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আমরা একযোগে কাজ করে যাব। বাংলাদেশের মাটি থেকে অপর কোনো রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতাও মেনে নেবে না। বিএনপি অন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং অন্য কোনো রাষ্ট্রের নিরাপত্তার জন্য সংস্থা সৃষ্টি করতে চায় না। একইভাবে বিএনপি আশা করে যে অন্য কোনো রাষ্ট্র ও বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এবং বাংলাদেশের রাষ্ট্র নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে না। দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চলছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, গণতন্ত্র ফিরিয়ে এনে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। এরপর তরুণেরা এসে নেতৃত্ব দিবে। আমরা তাদের জন্য কেমন দেশ ও কেমন সমাজ রেখে যাচ্ছি। হানাহানি, হিংসা, বিদ্বেষ, ষড়যন্ত্র, মিথ্যাচার, দমন পীড়ন কি কখনো রাজনীতি হতে পারে? আমি সকলকে আশ্বাস দিতে চাই, আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাউকেই অহেতুক হেনস্থার শিকার হতে হবে না। আমরা কারো প্রতি অবিচার করব না। সরকার ও বিরোধী দলকে মর্যাদা ও অধিকারের দিক থেকে আমরা যাতে আরো কাছাকাছি আনতে পারি, তার জন্য আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা পন্থা ও প্রক্রিয়াও উদ্ভাবন করতে হবে।
অরাজকতা বিশৃঙ্খলার দিকে দেশকে ঠেলে না দিয়ে অবিলম্বে সংলাপে বসতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান বেগম জিয়া। যত দ্রুত সম্ভব সকলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রয়োজন। সে ব্যাপারে সকলের আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানে পৌঁছতে চাই। তাহলে দ্বন্দ্ব সংঘাত থাকবে না, আন্দোলনেরও কোনো প্রয়োজন হবে না। কিন্তু ক্ষমতাসীনরা আলোচনা অস্বীকার করে শুধুমাত্র বল প্রয়োগের পথ খোলা রেখে শুভবুদ্ধির পরিচয় দিচ্ছে না। আমি তাদেরকে আবারও সংলাপের আহ্বান জানাচ্ছি। অসহায় ও হতাশ জনগণ বিএনপির কাউন্সিলের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে বেগম জিয়া বলেন, অন্ধকারের পর্দা উঠছে, অচিরেই আলো আসবে। প্রতিষ্ঠান পরিচালনায় দীর্ঘ 7 বছর পর অনুষ্ঠিত হলো বিএনপির জাতীয় কাউন্সিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বললেন, কাউন্সিলের মাধ্যমে পাওয়া নতুন নেতৃত্ব বিএনপিকে শক্তিশালী করার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনকে আরও জোরদার করবে। দুর্নীতি দুঃশাসন থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। সারা বিশ্বের নজর বাংলাদেশের সমুদ্র সম্পদের দিকে। সরকার এ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল চট্টগ্রামে নৌবাহিনীর 3টি যুদ্ধ জাহাজের কমিশনিং অনুষ্ঠানে একথা জানান তিনি। চলতি বছর 2টি সাবমেরিন সংযোজনের মাধ্যমে নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইশাখা নৌঘাটিতে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ ও চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আক্তার হাবিব। কমিশনিং ফরমান তুলে দেন 3 যুদ্ধজাহাজের অধিনায়কদের হাতে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু হলো যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান স্বাধীনতা ও প্রত্যয়ের। যুক্তরাষ্ট্র থেকে আনা সমুদ্র অভিযান বাংলাদেশ নৌবহরের 9ম ফ্রিগেট স্কোয়াড্রনের 2য় যুদ্ধজাহাজ, যা ঘন্টায় প্রায় 29 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। আর চীন থেকে আনা স্বাধীনতা ও প্রত্যয় বিমান বিধ্বংসী কামান, জাহাজ বিধ্বংসী মিসাইল এবং সমুদ্রের তলদেশের টার্গেটে আঘাত করতে সক্ষম। কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদ ও বিশ্ব শান্তি রক্ষায় ভূমিকা রাখবে এই নতুন 3 যুদ্ধজাহাজ। আজ 3টি জাহাজ কমিশনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর আরো এক ধাপ এগিয়ে গেল। আওয়ামী লীগ সরকারের আমলে নৌবাহিনীতে মেরিটাইম হেলিকপ্টার এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সংযুক্ত হয়েছে। আর চলতি বছরে নৌবাহিনীতে সংযুক্ত হবে 2টি সাবমেরিন। এই অন্তর্ভুক্তির মাধ্যমে আমাদের নৌবাহিনীকে আমরা ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত করব। শেখ হাসিনা বলেন, 2041-এর মধ্যে বাংলাদেশ হবে উন্নত ও সমৃদ্ধ, আর এ উন্নয়নের কাজে লাগানো হবে বিশাল সমুদ্র সম্পদ। ক্রমাগত সম্পদ আহরণের ফলে বিশ্বের স্থলভাগ সম্পদ আজ সীমিত, তাই সারা বিশ্বের নজর এখন সমুদ্র সম্পদের দিকে। 1974 সালে জাতির পিতা এই সমুদ্র আইন করে দিয়ে যান। আমরা সরকারে আসার পর আমাদের 2 প্রতিবেশী দেশের কাছ থেকে বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি। এই সমুদ্র সীমার যে সম্পদ, তা আমাদের আর্থসামাজিক উন্নয়নের কাজে আমরা লাগাতে চাই। সেই জন্য আমরা ব্লু ইকোনমির মাধ্যমে সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের মতো উন্নয়নশীল দেশে অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র সম্পদের বিরাট ভূমিকা আমাদের কাজে রয়েছে, যা আমাদের কাজে লাগাতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। পরে নৌবাহিনীর বিশেষ স্কোয়াড সোয়ার্ডস ও মেরিটাইম হেলিকপ্টারের বিশেষ মহড়া দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইমুর রশিদ, বাংলাভিশন। চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম চলবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে কাউন্সিলে দেয়া বক্তব্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিদেশি অতিথিরা মানবাধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান। কাউন্সিল শুরুর পর স্বাগত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সরকারের আমলে আন্দোলন সংগ্রামে হতাহত নেতাকর্মীদের প্রতি গভীর সহমর্মিতা জানান। কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। বলেন, দুঃশাসনের মাধ্যমে দেশের চরম ভীতিকর অবস্থা তৈরি করেছে সরকার। সরকারের যে জুলুম রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা আমাদের অধিকারের আন্দোলন, জনগণের স্বার্থ রক্ষার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। বর্তমান সরকারের অধীনে এই নির্বাচন কমিশনের পরিচালনায় কোন নির্বাচনই সুষ্ঠু অবাধ হতে পারে না। নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও অযোগ্যতা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। আমরা এই নির্বাচন কমিশন ভেঙে দিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সম্পূর্ণ নিরপেক্ষ
ও দলীয় প্রভাবমুক্ত নির্বাচন কমিশনের গঠনের আহ্বান জানিয়েছি। এর পরপরই অনুষ্ঠানে উপস্থিত বিদেশি অতিথিরা কাউন্সিলের শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন। What we really need is to break this chain in Bangladesh so that we can have a normal democratic process. Our sense of solidarity in your struggle to bring democracy back to this great land. And I will continue to speak out on behalf of the people of Bangladesh, both here in my nation, and I wish you all the best. বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ লোপাট, বিরোধী মতের নেতা কর্মীদের উপর নির্যাতন, হত্যা, গুমের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গণতন্ত্র মুক্তির আন্দোলনে সক্রিয় হতে নেতা কর্মীদের তাগিদ দেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। শুনলাম প্রাইভেট ব্যাংকের টাকা লুণ্ঠন হচ্ছে, তৃতীয় পর্যায়ে শুনলাম সরকারি ব্যাংকের টাকা লুণ্ঠন হচ্ছে, সর্বশেষ পর্যায়ে শুনলাম বাংলাদেশ ব্যাংকের টাকা লুণ্ঠন হচ্ছে। তাহলে আমাদের অবস্থা কোথায়? ঘরেও থাকতে পারেন না, বাইরেও থাকতে পারেন না, টাকাও রাখতে পারেন না। যখন গণতন্ত্র বিপন্ন, যখন শান্তি শৃঙ্খলা নেই, যখন রাজনীতি প্রায় স্তব্ধ, সেই সময়ে আমি শুধু একটা কথা বলেই বিদায় নেব, আপনার কাউন্সিল সফল হোক, রাজনীতির আবার নতুন করে অভ্যুদয় হোক, গণতন্ত্র মুক্তি পাক। আগামী দিনের আন্দোলনে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী সব শক্তির ঐক্যের কথাও বলেছেন নেতারা। রাজনীতি এবং অর্থনৈতিক ক্ষেত্রে দুর্নীতি এবং দুঃশাসন রোধে বিরোধী মতের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা। সেই সাথে মানবাধিকার, সুশাসন এবং গণতান্ত্রিক অধিকার পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিও করলেন তারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে এক নেতার এক পদ সহ বিএনপির গঠনতন্ত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ভাইস চেয়ারম্যান সহ সাংগঠনিক সম্পাদক পদ বাড়ানো সহ করা হয়েছে বিষয়ভিত্তিক 27টি উপকমিটি। সিনিয়র ভাইস চেয়ারম্যান পদের ক্ষমতাও বাড়ানো হয়েছে। সমাপনী ভাষণে ত্যাগী ও পরীক্ষিতদের মূল্যায়নের আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জনাব তারেক রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী। বিকালে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনের শুরুর চমক ছিল দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পুনরায় নির্বাচিত হওয়ার বিষয়টি সর্বসম্মতভাবে অনুমোদন। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রস্তাবটি উপস্থাপন করলে কণ্ঠভোট ও দুই হাত তুলে তাতে সমর্থন করেন সারা দেশ থেকে আসা কাউন্সিলররা। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বিএনপির গঠনতন্ত্রে বেশ কয়েকটি পরিবর্তনের প্রস্তাব করেন। এর মধ্যে রয়েছে এক নেতার এক পদ, চেয়ারপারসনের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান সরাসরি চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন। 17 থেকে ভাইস চেয়ারম্যান পদ 35টি হবে। 27টি বিষয়ভিত্তিক উপকমিটি থাকবে। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের সাথে 2টি করে সহ সাংগঠনিক পদ থাকবে। 4টি ধর্ম বিষয়ক সহ সম্পাদক পদ সৃষ্টি করা হবে। এছাড়াও সহ সম্পাদক পদ বৃদ্ধি এবং বিভিন্ন ধারায় পরিবর্তন আনা হয়েছে। এছাড়াও স্থায়ী কমিটি সহ সকল কমিটি চেয়ারপারসনকে গঠনের ক্ষমতা দেন কাউন্সিলররা। এটা একটা কনস্টিটিউশনাল ব্যাপার, কারণ কথা আছে যে কাউন্সিল নির্বাচিত করবেন, কাজে আপনারা যে অনুমতি দিলেন সেটা অনুযায়ী তিনি যাদেরকে মনোনীত করবেন তাদেরকে গণ্য করা হবে যে তারা এই কাউন্সিল দ্বারা নির্বাচিত হয়েছে। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থাপিত সাংগঠনিক প্রতিবেদনের ওপর আলোচনা করেন কাউন্সিলররা। চেয়ারপারসনের কাছে তাদের দাবি, ত্যাগী নেতারা যেন আগামীতে মূল্যায়ন পান। আপনি জানেন কাকে দিয়ে আগামী দিনের সংগ্রাম করা যাবে। 2014-তে যেইভাবে আন্দোলন হয়েছিল, কেন এই আন্দোলন বন্ধ করে দেওয়া হলো সেটা আমরা জানতে চাই। এরপর সমাপনী বক্তব্যে বেগম জিয়া বলেন, বিএনপি অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিনে যোগ্য ও তরুণদের দিয়েই পরিচালিত হবে। যে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে যেন পদ পদবি ভালো জায়গায় দেয়া হয়। কেন? তারা বিশ্বস্ত, তারা পরীক্ষায় পাশ করেছে, তারা দলকে ভালোবাসে। সেই সব লোককে দিলে ভালো ফল পাওয়া যাবে। কেন্দ্রেও আমরা সেটাই চেষ্টা করছি, যাতে আপনারা আমার উপর দায়িত্ব দিয়েছেন। এটা অনেক বড় কঠিন কাজ, সেই জন্য হয়তো আমাকে অনেক চিন্তা ভাবনা করে এবং অনেক
খোঁজ খবর নিয়ে যাতে সত্যিকারে ভালো লোকগুলোকে আমি জায়গা মতো দিতে পারি, তার জন্য আমি কাজ করব। আগামীতে দলের নানা কর্মপরিকল্পনা ও দিক নির্দেশনাও দেন বিএনপি চেয়ারপারসন। বলেন, এরপর থেকে সকলের সাথে আলোচনা করেই কর্মসূচি দেয়া হবে। জনগণ রেডি হয়ে আছে এবং ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন হবে, যে নির্বাচনটা সত্যিকারের জনগণের অংশগ্রহণের নির্বাচন হবে, সকলের অংশগ্রহণের নির্বাচন হবে। এই নির্বাচনটাই আমরা চেয়েছি এবং এই নির্বাচনটাই হবে। সেই নির্বাচনের জন্য কাজ করা এখন থেকে আপনাদের দরকার। মহাসচিব পদে ঘোষণা আসতে পারে এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তাও আসেনি অধিবেশন থেকে। বারবার নির্বাচন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির কাউন্সিলকে তামাশা এবং ঘোষিত ভিশন 2030-কে অর্থহীন বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। অন্যদিকে বিএনপির কাউন্সিলে আমন্ত্রণ পাননি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়নি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনার থেকে বের হবার পথে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে আওয়ামী লীগের প্রচার উপকমিটির সেমিনারে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, দেশের শান্তি বজায় রাখতে প্রয়োজন অসাম্প্রদায়িক শক্তিগুলোর ঐক্য। ইরাকের এবং সিরিয়ার অবস্থাকে, এটা তো আপনার মূল বিষয়টা হলো আপনার কে লিডারশিপ, এবং তার মূল উদ্যোগটাই হইল আপনার সৌদি আরব। তারা চায় যে বাংলাদেশে একটা শিয়া সুন্নি সংঘর্ষ হোক, বা মুসলমান বা হিন্দুর সঙ্গে একটা বিভাজন হোক। সেমিনারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমাম বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় যেমন আইএসের সঙ্গে যুক্ত ছিলেন, তেমনি তারেক রহমান এখন যুক্ত পাকিস্তানের সঙ্গে। দাউদ ইব্রাহিমের মতো আন্তর্জাতিক একটু সন্ত্রাসীর সঙ্গে উঠা বসা করতে পারে যে ব্যক্তি, বিভিন্ন সময় আমরা জানি, আমাদের কাছে তথ্য আছে, লন্ডন থেকে অনেকবার পাকিস্তানে এসছে, তার কাজই হলো ওই পাকিস্তানি যে ভাবধারা সেটি বাস্তবায়ন করা। ওই পাকিস্তানিদের সঙ্গে থেকে কোনো লাভ হবে না। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিষয়ক এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, আগে থেকেই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নির্ধারণ করে হাস্যকর কাউন্সিল করেছে বিএনপি। সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দের যাওয়ার প্রশ্নই ওঠে না। ওনার কাছ থেকে ভীষণ ওই 2030 কি আর 2060 কি আসে, এটা মিনিংলেস কথাবার্তা। জাতি তার কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করে না। জাতি বেগম খালেদার মতো এই ধরনের নেতৃত্বকে রাষ্ট্র ক্ষমতায় দেখতেও চায় না। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে 685টি আসনের মধ্যে 609 জনের প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। শীঘ্রই ঘোষণা করা হবে আরো 76 জন প্রার্থীর নাম। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে আজ থেকে কাজ শুরু করবে সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন কমিটি। গতকাল রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশি এনআরবি আয়োজিত অনুষ্ঠান শেষে একথা জানান ডক্টর ফরাসউদ্দিন। এদিকে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় মানি লন্ডারিং এর কাজ করে এমন আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ.কে.এম. শহীদুল হক। মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি স্কুলের পুরস্কার বিতরণী শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। তদন্তের প্রয়োজনে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলেরও সহায়তা নেওয়া হবে বলে জানান তিনি। পুলিশ মহাপরিদর্শক বলেন, যেসব দেশে টাকা পাচার হয়েছে সেসব দেশে গিয়েও তদন্ত করা হবে। নিচে গ্রেট ওয়াল সিরামিক্স কক্ষ প্রতিষ্ঠা করা হবে। আমাদের জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বেগম জিয়া বলেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আমরা একযোগে কাজ করে যাব। বাংলাদেশের মাটি থেকে অপর কোন রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতাও মেনে নেবে না। বিএনপি অন্য কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং অন্য কোন রাষ্ট্রের নিরাপত্তার জন্য সংস্থা সৃষ্টি করতে চায় না। একইভাবে বিএনপি আশা করে যে অন্য কোন রাষ্ট্র ও বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এবং বাংলাদেশের
রাষ্ট্র নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে না। দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চলছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, গণতন্ত্র ফিরিয়ে এনে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। এরপর তরুণেরা এসে নেতৃত্ব দিবে। আমরা তাদের জন্য কেমন দেশ ও কেমন সমাজ রেখে যাচ্ছি। হানাহানি, হিংসা, বিদ্বেষ, ষড়যন্ত্র, মিথ্যাচার, দমন পীড়ন কি কখনো রাজনীতি হতে পারে? আমি সকলকে আশ্বাস দিতে চাই, আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাউকেই অহেতুক হেনস্থার শিকার হতে হবে না। আমরা কারো প্রতি অবিচার করব না। সরকার ও বিরোধী দলকে মর্যাদা ও অধিকারের দিক থেকে আমরা যাতে আরো কাছাকাছি আনতে পারি, তার জন্য আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা পন্থা ও প্রক্রিয়াও উদ্ভাবন করতে হবে। অরাজকতা, বিশৃঙ্খলার দিকে দেশকে ঠেলে না দিয়ে অবিলম্বে সংলাপে বসতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান বেগম জিয়া। যত দ্রুত সম্ভব সকলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রয়োজন। সে ব্যাপারে সকলের আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানে পৌঁছতে চাই। তাহলে দ্বন্দ্ব সংঘাত থাকবে না, আন্দোলনেরও কোনো প্রয়োজন হবে না। কিন্তু ক্ষমতাসীনরা আলোচনা অস্বীকার করে শুধুমাত্র বল প্রয়োগের পথ খোলা রেখে শুভবুদ্ধির পরিচয় দিচ্ছে না। আমি তাদেরকে আবারও সংলাপের আহ্বান জানাচ্ছি। অসহায় ও হতাশ জনগণ বিএনপির কাউন্সিলের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে বেগম জিয়া বলেন, অন্ধকারের পর্দা উঠছে, অচিরেই আলো আসবে। প্রতিষ্ঠান পরিচালনায় দীর্ঘ 7 বছর পর অনুষ্ঠিত হলো বিএনপির জাতীয় কাউন্সিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বললেন, কাউন্সিলের মাধ্যমে পাওয়া নতুন নেতৃত্ব বিএনপিকে শক্তিশালী করার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনকে আরও জোরদার করবে। দুর্নীতি, দুঃশাসন থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সারা বিশ্বের নজর বাংলাদেশের সমুদ্র সম্পদের দিকে। সরকার এ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে পদক্ষেপ নিয়েছে বলে আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি কামরুনাহা রবি। শুরুতেই পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনতে সংসদ হবে দ্বিকক্ষের। কাউন্সিলে ভিশন 2030 ঘোষণায় বললেন খালেদা জিয়া, দলের গঠনতন্ত্রে এক নেতার এক পদের বিধান। সারা বিশ্বের নজর বাংলাদেশের সমুদ্র সম্পদের দিকে, বললেন প্রধানমন্ত্রী। এবছরই নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরের ঘোষণা। বিজয় না হওয়া পর্যন্ত গণতন্ত্রের সংগ্রাম চলবে, বললেন মির্জা ফখরুল। হানিফ বললেন, বিএনপির কাউন্সিল তামাশা, ভিশন 2030 অর্থহীন। রিজার্ভের অর্থ চুরি তদন্তে আজ কাজে নামবে ডক্টর ফরাজ উদ্দিনের কমিটি। প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা চাইবেন আইজিপি। শুনছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। এবারে বিস্তারিত। সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় ভারসাম্য আনতে উচ্চকক্ষ গঠন করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করবে বিএনপি। গতকাল জাতীয় কাউন্সিল উদ্বোধন করে ভিশন 2030-এর এই পরিকল্পনার কথা জানান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, আগামীতে ক্ষমতায় গেলে কাউকেই অহেতুক হয়রানি করা হবে না, কারো প্রতি অবিচার করা হবে না। সকাল 10:30টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের জাতীয় কাউন্সিলে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আগেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ পূর্ণ হয়ে ওঠে সারা দেশ থেকে আসা 3,500 কাউন্সিলর, 10,000 ডেলিগেট আর নেতাকর্মীদের পদচারণায়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সমবেত সবার প্রতি দেয়া ভাষণে বেগম জিয়া বলেন, বিএনপি দেশের অগ্রসর চিন্তাবিদ, বুদ্ধিজীবী, পরিকল্পনাবিদ, গবেষক সহ নানা শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে ভিশন 2030 কর্ম পরিকল্পনার খসড়া তৈরি করেছে। ভবিষ্যতে এর আলোকে নির্বাচনী ইশতেহার তৈরি করা হবে। সাম্প্রতিক বছরগুলোর অভিজ্ঞতায়
দেশবাসী গভীরভাবে উপলব্ধি করেছে যে প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতা সংসদীয় সরকারের আবরণে একটি স্বৈরাচারী একনায়কতান্ত্রিক শাসনের জন্ম দিয়েছিল। এই অবস্থার অবসানকল্পে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে ভারসাম্য আনা হবে। রাষ্ট্রের এককেন্দ্রিক চরিত্র অক্ষুণ্ণ রেখে বিদ্যমান সংসদীয় ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন সম্প্রদায়, প্রান্তিক গোষ্ঠী ও পেশার জ্ঞানী গুণী ও মেধাবী ব্যক্তিদের সমন্বয়ে জাতীয় সংসদের উচ্চ স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বিএনপির গঠনতন্ত্রে বেশ কয়েকটি পরিবর্তনের প্রস্তাব করেন। এর মধ্যে রয়েছে এক নেতার এক পদ, চেয়ারপারসনের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান সরাসরি চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন। 17 থেকে ভাইস চেয়ারম্যান পদ 35টি হবে। 27টি বিষয়ভিত্তিক উপকমিটি থাকবে। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের সাথে 2টি করে সহ সাংগঠনিক পদ থাকবে। 4টি ধর্ম বিষয়ক সহ সম্পাদক পদ সৃষ্টি করা হবে। এছাড়াও সহ সম্পাদক পদ বৃদ্ধি এবং বিভিন্ন ধারায় পরিবর্তন আনা হয়েছে। এছাড়াও স্থায়ী কমিটি সহ সকল কমিটি চেয়ারপারসনকে গঠনের ক্ষমতা দেন কাউন্সিলররা। এটা একটা কনস্টিটিউশনাল ব্যাপার, কারণ কথা আছে যে কাউন্সিল নির্বাচিত করবেন। কাজে আপনারা যে অনুমতি দিলেন সেটা অনুযায়ী তিনি যাদেরকে মনোনীত করবেন তাদেরকে গণ্য করা হবে যে তারা এই কাউন্সিল দ্বারা নির্বাচিত হয়েছে। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থাপিত সাংগঠনিক প্রতিবেদনের ওপর আলোচনা করেন কাউন্সিলররা। চেয়ারপারসনের কাছে তাদের দাবি, ত্যাগী নেতারা যেন আগামীতে মূল্যায়ন পান। আপনি জানেন কাকে দিয়ে আগামী দিনের সংগ্রাম করা যাবে। 2014-তে যেইভাবে আন্দোলন হয়েছিল, কেন এই আন্দোলন বন্ধ করে দেওয়া হলো সেটা আমরা জানতে চাই। এরপর সমাপনী বক্তব্যে বেগম জিয়া বলেন, বিএনপি অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিনে যোগ্য ও তরুণদের দিয়েই পরিচালিত হবে। যে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে যেন পদ পদবি ভালো জায়গায় দেয়া হয়। কেন? তারা বিশ্বস্ত, তারা পরীক্ষায় পাশ করেছে, তারা দলকে ভালোবাসে। সেই সব লোককে দিলে ভালো ফল পাওয়া যাবে। কেন্দ্রেও আমরা সেটাই চেষ্টা করছি, যাতে আপনারা আমার উপর দায়িত্ব দিয়েছেন। এটা অনেক বড় কঠিন কাজ, সেই জন্য হয়তো আমাকে অনেক চিন্তা ভাবনা করে এবং অনেক খোঁজ খবর নিয়ে যাতে সত্যিকারে ভালো লোকগুলোকে আমি জায়গা মতো দিতে পারি, তার জন্য আমি কাজ করব। আগামীতে দলের নানা কর্মপরিকল্পনা ও দিক নির্দেশনাও দেন বিএনপি চেয়ারপারসন। বলেন, এরপর থেকে সকলের সাথে আলোচনা করেই কর্মসূচি দেয়া হবে। জনগণ রেডি হয়ে আছে এবং ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের হাসিনাকে বাদ দিয়েই নির্বাচন হবে। যে নির্বাচনটা সত্যিকারের জনগণের অংশগ্রহণের নির্বাচন হবে, সকলের অংশগ্রহণের নির্বাচন হবে। এই নির্বাচনটাই আমরা চেয়েছি এবং এই নির্বাচনটাই হবে। সেই নির্বাচনের জন্য কাজ করা এখন থেকে আপনাদের দরকার। মহাসচিব পদে ঘোষণা আসতে পারে এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তাও আসেনি অধিবেশন থেকে। বারবার নির্বাচন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির কাউন্সিলকে তামাশা এবং ঘোষিত ভিশন 2030-কে অর্থহীন বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। অন্যদিকে বিএনপির কাউন্সিলে আমন্ত্রণ পাননি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়নি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনার থেকে বের হবার পথে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে আওয়ামী লীগের প্রচার উপকমিটির সেমিনারে দলের সাধারণ সরকারের অধীনে এই নির্বাচন কমিশনের পরিচালনায় কোন নির্বাচনই সুষ্ঠু অবাধ হতে পারে না। নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও অযোগ্যতা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। আমরা এই নির্বাচন কমিশন ভেঙে দিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সম্পূর্ণ নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্ত নির্বাচন কমিশনের গঠনের আহ্বান জানিয়েছি। এর পরপরই অনুষ্ঠানে উপস্থিত বিদেশি অতিথিরা কাউন্সিলের শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন। What we really need is to break this chain in Bangladesh so that we can have a normal democratic process. Our sense of solidarity in your struggle to bring democracy back to this great land. And I will continue to speak out on behalf of the people of Bangladesh, both here in my nation, and I wish you all the best.
বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ লোপাট, বিরোধী মতের নেতা কর্মীদের উপর নির্যাতন, হত্যা, গুমের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গণতন্ত্র মুক্তির আন্দোলনে সক্রিয় হতে নেতা কর্মীদের তাগিদ দেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। শুনলাম প্রাইভেট ব্যাংকের টাকা লুণ্ঠন হচ্ছে, তৃতীয় পর্যায়ে শুনলাম সরকারি ব্যাংকের টাকা লুণ্ঠন হচ্ছে, সর্বশেষ পর্যায়ে শুনলাম বাংলাদেশ ব্যাংকের টাকা লুণ্ঠন হচ্ছে। তাহলে আমাদের অবস্থা কোথায়? ঘরেও থাকতে পারেন না, বাইরেও থাকতে পারেন না, টাকাও রাখতে পারেন না। যখন গণতন্ত্র বিপন্ন, যখন শান্তি শৃঙ্খলা নেই, যখন রাজনীতি প্রায় স্তব্ধ, সেই সময়ে আমি শুধু একটা কথা বলেই বিদায় নেব, আপনার কাউন্সিল সফল হোক, রাজনীতির আবার নতুন করে অভ্যুদয় হোক, গণতন্ত্র মুক্তি পাক। আগামী দিনের আন্দোলনে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী সব শক্তির ঐক্যের কথাও বলেছেন নেতারা। রাজনীতি এবং অর্থনৈতিক ক্ষেত্রে দুর্নীতি এবং দুঃশাসন রোধে বিরোধী মতের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা। সেই সাথে মানবাধিকার, সুশাসন এবং গণতান্ত্রিক অধিকার পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিও করলেন তারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে এক নেতার এক পদ সহ বিএনপির গঠনতন্ত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ভাইস চেয়ারম্যান সহ সাংগঠনিক সম্পাদক পদ বাড়ানো সহ করা হয়েছে বিষয়ভিত্তিক 27টি উপকমিটি। সিনিয়র ভাইস চেয়ারম্যান পদের ক্ষমতাও বাড়ানো হয়েছে। সমাপনী ভাষণে ত্যাগী ও পরীক্ষিতদের মূল্যায়নের আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল পদে এবং জনাব তারেক রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী। বিকালে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনের শুরুর চমক ছিল দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পুনরায় নির্বাচিত হওয়ার বিষয়টি সর্বসম্মতভাবে অনুমোদন। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার প্রস্তাবটি উপস্থাপন করলে কণ্ঠভোট ও 2 হাত তুলে তাতে সমর্থন করেন সারা দেশ থেকে আসা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল চট্টগ্রামে নৌবাহিনীর 3টি যুদ্ধ জাহাজের কমিশনিং অনুষ্ঠানে একথা জানান তিনি। চলতি বছর 2টি সাবমেরিন সংযোজনের মাধ্যমে নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইশাখা নৌঘাটিতে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ ও চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আক্তার হাবিব। কমিশনিং ফরমান তুলে দেন 3 যুদ্ধজাহাজের অধিনায়কদের হাতে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু হলো যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান স্বাধীনতা ও প্রত্যয়ের। যুক্তরাষ্ট্র থেকে আনা সমুদ্র অভিযান বাংলাদেশ নৌবহরের 9ম ফ্রিগেট স্কোয়াড্রনের 2য় যুদ্ধজাহাজ, যা ঘন্টায় প্রায় 29 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। আর চীন থেকে আনা স্বাধীনতা ও প্রত্যয় বিমান বিধ্বংসী কামান, জাহাজ বিধ্বংসী মিসাইল এবং সমুদ্রের তলদেশের টার্গেটে আঘাত করতে সক্ষম। কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদ ও বিশ্ব শান্তি রক্ষায় ভূমিকা রাখবে এই নতুন 3 যুদ্ধজাহাজ। আজ 3টি জাহাজ কমিশনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর আরো এক ধাপ এগিয়ে গেল। আওয়ামী লীগ সরকারের আমলে নৌবাহিনীতে মেরিটাইম হেলিকপ্টার এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সংযুক্ত হয়েছে। আর চলতি বছরে নৌবাহিনীতে সংযুক্ত হবে 2টি সাবমেরিন। এই অন্তর্ভুক্তির মাধ্যমে আমাদের নৌবাহিনীকে আমরা ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত করব। শেখ হাসিনা বলেন, 2041-এর মধ্যে বাংলাদেশ হবে উন্নত ও সমৃদ্ধ, আর এ উন্নয়নের কাজে লাগানো হবে বিশাল সমুদ্র সম্পদ। ক্রমাগত সম্পদ আহরণের ফলে বিশ্বের স্থলভাগ সম্পদ আজ সীমিত, তাই সারা বিশ্বের নজর এখন সমুদ্র সম্পদের দিকে। 1974 সালে জাতির পিতা এই সমুদ্র আইন করে দিয়ে যান। আমরা সরকারে আসার পর আমাদের 2 প্রতিবেশী দেশের কাছ থেকে বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি। এই সমুদ্র সীমার যে সম্পদ, তা আমাদের আর্থসামাজিক উন্নয়নের কাজে আমরা লাগাতে চাই। সেই জন্য আমরা ব্লু ইকোনমির মাধ্যমে সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের মতো উন্নয়নশীল দেশে অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র সম্পদের বিরাট ভূমিকা আমাদের কাজে রয়েছে, যা আমাদের কাজে লাগাতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
পরে নৌবাহিনীর বিশেষ স্কোয়াড সোয়ার্ডস ও মেরিটাইম হেলিকপ্টারের বিশেষ মহড়া দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইমুর রশিদ, বাংলা ভিশন। চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম চলবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে কাউন্সিলে দেয়া বক্তব্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিদেশি অতিথিরা মানবাধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান। কাউন্সিল শুরুর পর স্বাগত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সরকারের আমলে আন্দোলন সংগ্রামে হতাহত নেতাকর্মীদের প্রতি গভীর সহমর্মিতা জানান। কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। বলেন, দুঃশাসনের মাধ্যমে দেশের চরম ভীতিকর অবস্থা তৈরি করেছে সরকার। সরকারের যে জুলুম রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা আমাদের অধিকারের আন্দোলন, জনগণের স্বার্থ রক্ষার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। বর্তমান